বন্ধুরা, আজকের লেকচারে তোমাদের স্বাগতম। আমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে কোনো বস্তুর ভার কেন্দ্র নির্ণয়। আর বস্তু বলতে আমরা খুব বেশি অনিয়মিত আকারের বস্তু নেব না, মানে যেগুলো খুব পপুলার, এরকম আয়তাকার কিংবা বৃত্তাকার কিংবা গোলক, এরকম কোনো রেগুলার শেপের বস্তুগুলোর আমরা ভার কেন্দ্র নির্ণয় করব। তবে তার জন্য তোমাদের আগে জানতে হবে যে ভার কেন্দ্রটা কি। তো এর উপর আমরা অনেক বিস্তারিত আলোচনা আরো করব। তো আজকের আমাদের আলোচনা অগ্রসর হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু বলে রাখছি যে ভার কেন্দ্র, এই ভার শব্দটার সাথে থেকে একটু ভর শব্দটা আলাদা করবো আমরা। যে ভার শব্দটার অর্থ হচ্ছে ওয়েট। ওয়েট মানে হচ্ছে ওজন, যে পৃথিবী কোন বস্তুকে যে বলে নিচের দিকে টানছে। এর সাথে সামান্য একটু ভেরিয়েশন আছে ওজন, অনুভব এবং ওজনের। তো ওই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের আরো আলোচনা থাকবে। তো আজকে আমাদের কমন সেন্স থেকে ধরে নিই যে ওজন বলতে বুঝবো কোন একটা বস্তুকে পৃথিবী যে বলে টানতেছে, দ্যাট ইজ তার ভর যদি m হয় আর যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি g হয়, তাহলে তার ওজন হচ্ছে আমরা mg ধরবো। ওকে, তো ভার কেন্দ্র এটা সম্পর্কে আজকের সামান্য একটু আলোচনা করি, যাতে আমাদের ভার কেন্দ্র নির্ণয় করতে সুবিধা হয়। মানে অ্যাটলিস্ট তোমাদের ওইটুকু ধারণা থাকে যে ভার কেন্দ্র জিনিসটা কি এবং কোথায় থাকা উচিত। তো এটার জন্য তোমাদের একটা সূত্র জানা লাগে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সত্য যে সূত্রটা জানার জন্য তোমাদের খুব বেশি উপপাদ্য বা থিওরি পড়তে হবে না, কমন সেন্স থেকেই তোমরা গেস করতে পারবা, ইনটুইটিভ পাওয়ার থেকে। যেমন একটা উদাহরণ দিচ্ছে, যে তোমরা যারা দাড়িপাল্লা দেখেছো, অবশ্যই দেখেছো সবাই, যে দাড়িপাল্লায় দুই পাশেই সমান ওয়েট বা ওজন দেওয়া হয়। তো এই পাশে থাকে হচ্ছে কোনো বস্তু, আর ওই পাশে আমরা বাটখারা দিয়ে ওই জিনিসটাকে সমান করি। তার মানে আমরা বলতে পারছি যে এই কাঠিটা খুবই, কিন্তু ওদের ওজনের তুলনায় কিন্তু খুবই নগণ্য ওজনটা। কাঠিটা নিজে খুব বেশি ভারী না, তোমরা তুলে দেখবা। ভারী হয় তখনই যখন এখানে শাকসবজি রাখা হয় কিংবা চাল ডালের বস্তা রাখা হয়, আর এই পাশে বাটখারা রাখা হয়। তো আমরা এই কাঠিটাকে আমাদের যতগুলো আলোচনা করব কাঠিটাকে ভরশূন্য ধরে নেব, মানে প্রায় ওদের তুলনায় নগণ্য ভর। তো এখন তোমরা নিশ্চয়ই বুঝবে যে এই পাশে যে ভারটা আছে বা ভরটা আছে, সে কি করবে, এই কাঠির এই প্রান্তে একটা বল প্রয়োগ করবে নিচের দিকে, কারণ পৃথিবী তাকে টানতেছে। তো সেই বল এর পরিমাণ আমরা ধরে নিলাম পি। তো ততক্ষণ পর্যন্ত এটা দুলতে থাকে। তোমরা দাঁড়িপাল্লা যারা ব্যবহার করে তাদের দেখেছো যে প্রথমে চালটা দেয়, তারপর বাটখারা একটা দেয়, একটু বাড়ায় কিংবা চাল একটু কমায়। আসলে কি করে খেয়াল করো, যে ওই পাশেও সে আসলে চাইছে যে এই পাশেও যাতে পি বলই প্রযুক্ত হয়। ওরা হয়তো বল বা ফোর্স আকারে ভাবে না, ওরা ভাবে দুই পাশে একই ভার পড়ুক। আর যখনই একই ভার পড়ে, খেয়াল করে দেখো এই পাশে একটা সুতা উল্টা দিকে ঝুলানো থাকে, যেটা ওই লোকটা এখান থেকে হাত দিয়ে ধরে তুলে রাখে উপরের দিকে। তো এটা যতক্ষণ ধরে রাখে তা সত্ত্বেও কিন্তু দেখা যায় যে এটা আপ ডাউন করতে থাকে, ইদার এই পাশ থেকে দোলা শুরু করে আর এই পাশ থেকে দোলা শুরু করে, এবং সেটা কোন দিকে দুলবে এটা ডিপেন্ড করবে কোন পাশে এই মুহূর্তে ভারটা বেশি হয়ে পড়েছে। সাপোজ এই পাশে যদি বাটখারার ওজনটা বেশি হয়, তখন এই পাশে ঝুঁকে পড়বে, এই দিকে রোটেশন হবে। আর যদি এই পাশে চালের পরিমাণটা বেশি হয় বাটখারার ওজনের তুলনায়, তাহলে এই পাশ থেকে দুলবে। তার মানে এমন একটা অ্যামাউন্ট আছে, যখন ওই পয়েন্টে যদি আঙুল রাখা হয় উল্টা দিকে, সে দুই পাশের এই ভারটাকে ব্যালেন্স করতে পারে। তার মানে অন্য একটা নাম দিতে পারি, যে আমাদের এটাকে সি নাম দিলাম, এটাকে একটা সুন্দর নামে ডাকা যায় সেন্টার অফ গ্র্যাভিটি। এইটাকে আমরা ফিজিক্সের ভাষায় সেন্টার অফ গ্র্যাভিটি বলি। তার অর্থ হচ্ছে দুই পাশের গ্র্যাভিটিকে ব্যালেন্স করতেছে যে পয়েন্টে। আচ্ছা, আমরা একটু ব্যালেন্স না ভেবে এভাবে ভাবি যে এই জিনিসটাকে ফিক্স রাখবো না, মানে সুতাটা ওখানে বাধা থাকবে না, এখানে এই জিনিসটা ফিক্স বলে আমার এই পাশে একটা ফিক্স ওজন দিতে হচ্ছে। কিন্তু এমনও সম্ভব যে একটা কাঠি এই পাশে একটা ভার দিয়েছো যেটার পরিমাণ হচ্ছে পি, কিন্তু ওই পাশে যে ভারটা দিয়েছো সেটার পরিমাণ আরো বড়, অনেক বেশি চাল এই পাশে বাটখারার তুলনায়, এটার নাম কিউ, পি না, সমান না। তো তখন দেখবা তুমি যদি এখানে আঙুল দাও ব্যালেন্স হবে না, এবং কোন দিকে ঘুরবে গেস করতে পারছো, যে পাশে তোমাদের ফোর্সটা বেশি ওই দিকে রোটেশন শুরু হবে। তো তার অর্থ হচ্ছে আমাদের যদি ব্যালেন্স করতে হয়, তাহলে কমন সেন্স কি বলে, আমরা কি আঙুলটা বামে নেব না ডানে নেব? তোমরা কমন সেন্স থেকে বলতে পারবে এটা আমাদের একটু ডানে নিয়ে যেতে হবে। এখানে যদি আঙুল রাখো, তখন দেখবা আঙুলের উপর আমাদের ওই ভারসাম্য আছে বস্তুটা। তো আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। আমার মনে হয় ছোটবেলায় তোমরা এই কাজটা সবাই করছো, যে এরকম একটা স্টিলের স্কেল কিংবা যে কোনো একটা ভারী এরকম দণ্ড আছে, তো এটাকে কোন পয়েন্টে আঙুলটা রাখলে এটা ব্যালেন্স থাকবে, তার মানে কোনো দিকে রোটেশন হবে না। তো আমরা সেটা কিভাবে করতাম, মনের অজান্তেই আমরা জানতাম এভাবে করলে মেলে। কিরকম, যে দুই পাশে আমি দুইটা আঙুল রাখতাম, তারপর আঙুলটা পরস্পরের দিকে অ্যাপ্রোচ করাতাম, করতে 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 এমন একটা পয়েন্টে দুইটা আঙুল এসে মিট করে, এবং ওই মিটিং পজিশনে আমি যদি আমার আঙুলটাকে রাখি, খেয়াল করে দেখো, ওকে। তো এইভাবে আমরা একটা পয়েন্ট নির্ণয় করলাম, যেই নির্ণীত পয়েন্টে যদি তুমি আঙুল রাখো দুই পাশে ব্যালেন্সড। এই কথাটার অর্থ হচ্ছে দেখো কোনো সার্টেন ডিরেকশনে এটা কিন্তু রোটেট করতে চায় না। আমরা একটু উচ্চমার্গীয় ফিজিক্সের ভাষায় বললে এটার কোনো নিট টর্ক নেই। টর্ক মানে হচ্ছে কোনো একটা বিন্দু সাপেক্ষে, যেমন এখানে আমার আঙুলের সাপেক্ষে কোনো একটা বস্তুর ঘূর্ণন টেন্ডেন্সি, মানে সে ঘুরে পড়ে যেতে চায়,
তো এখানে এটার কোনো ঘূর্ণন টেন্ডেন্সি নেই, তার মানে আমি বলতে পারি এই বিন্দুর সাপেক্ষে এই পুরো বস্তুটার ঘূর্ণন টেন্ডেন্সি তথা টর্ক 0। যদি এমন সিচুয়েশন হয় তখন আমরা এই পার্টিকুলার পয়েন্টটাকে বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এখন একটু খেয়াল করো, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যদি একটু ডানে সরি আর কিন্তু ব্যালেন্স থাকবে না, এদিকে ঝুঁকে পড়বে। এখান থেকে একটু বামে সরলে দেখো এই পাশে ঝুঁকে পড়তে চায়। তার মানে এই সেন্টার অফ গ্র্যাভিটি এই পয়েন্টটা ছাড়া আর যে কোনো পয়েন্টে আঙুল রাখো, প্রত্যেক পয়েন্টের জন্য একটা টর্ক থাকবে এবং একটা নির্দিষ্ট দিকে ঝুঁকে পড়তে চায়। আর এখন আমরা যে কথাটা বললাম যে যে পাশে ভার বেশি ওই পাশে আঙুল দিলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি চলে যায়, আই মিন ওই পয়েন্টে ব্যালেন্স থাকবে। সেন্টার অফ গ্র্যাভিটি আগের এই মধ্যবিন্দু থেকে সরে একটু ডানে সরে যায় যেদিকে ভার বেশি। তো সেটার জন্য একটা এক্সপেরিমেন্ট আমরা করে দেখাই যে আমরা আগেই প্রথমেই ভার কেন্দ্রটা নির্ণয় করে রাখবো, এরপর এই মাথায় একটু ভার বাড়িয়ে দেবো। তো ভার বাড়িয়ে দিলে দেখবা এই পয়েন্টে আর ব্যালেন্স থাকছে না, এই যে সাথে সাথে নিচের দিকে ঝুঁকে পড়ছে। তার অর্থ কি দাঁড়ালো, আগে যে পয়েন্টে ব্যালেন্সড হতো এটা দেওয়ার পর ব্যালেন্সিং পয়েন্টটা ওখানে নেই, তা এখন আমরা আরেকটু ডানে সরলাম, দেখলাম আরো বেশি ঝুঁকে পড়ে। তাহলে এক কাজ করি, আমরা আরেকটু বামে সরে যাই। বামে সরতে সরতে এমন একটা পয়েন্ট অবশ্যই পাওয়া যাবে যে পয়েন্টে দেখা যাচ্ছে কি দুই পাশ ব্যালেন্সড। তার অর্থ কি, যে পাশে ভার বেশি ভার কেন্দ্রের দূরত্বটা ওই পাশ থেকে কম, আর যে পাশে ভারটা কম ভার কেন্দ্রের দূরত্বটা ওই পাশ থেকে বেশি। তো একটা মজার ব্যাপার না, যে পাশে ভার বেশি ওইটা দূরত্ব কম, আর যে পাশে ভার কম ওই পাশে দূরত্ব বেশি। তো মোটামুটি এই কমন সেন্স থেকে আমরা একটা এখন ফর্মুলা লিখবো। তো খেয়াল করো তোমরা, এরকম আবার একটা নগণ্য কাঠি, সেই কাঠির এখানে একটা বল প্রয়োগ করছো, বল বলতেই বুঝে নেবা কি এখানে একটা কোনো ভার ঝুলানো সুতা দিয়ে, আর ওই পাশে একটা বাটখারা ঝুলানো। তো কিউ এখানে দেখা যাচ্ছে চোখের আন্দাজে কিউ গ্রেটার দেন পি, তার মানে এই পাশে ভারটা বেশি এই পাশে কম। এবং আমরা এক্সপেরিমেন্ট থেকে জানলাম যে আমাদের আঙুলটা একটু ডানে সরতে হবে। তো আমরা জানি না সেটা কত, আমরা ধরে নিচ্ছি এটা তো মিড পয়েন্ট, এর থেকে ডানে সরাই দিলাম, তো সেই পয়েন্টের নাম আমরা দেবো জি, সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা ধরলাম এই মাথা থেকে সেই পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স, এবং আমি আগেই বলেছিলাম যে পাশে ভার বেশি ওই পাশের দূরত্বটা, ভার যেখানে কম দূরত্বটা হবে বেশি, আর এখানে ভারটা বেশি ফলে দূরত্বটা হবে কম, এবং সেই দূরত্বকে আমি ধরলাম ওয়াই। তাহলে একটা সুন্দর ফর্মুলা হচ্ছে ভার ইনটু দূরত্ব, এই পাশেও ভার ইনটু দূরত্ব, এরা সমান, এই গুণফলটা সমান হবে। একটু কমন সেন্স অ্যাপ্লাই করি। তো দেখো এই পাশে ভারটা কম ফলে এক্সটা কি বড়, আর এই পাশে ভারটা বেশি ফলে ওয়াইটা কি ছোট, কিন্তু গুণফলটা কি থাকতে হবে সেম থাকতে হবে। এবং এটা কিন্তু আমরা কমন সেন্স থেকে অ্যাপ্লাই করতে পারি। দুই পাশেই সাপোজ আমাদের 6 আনতে হবে 6, তো 6 আমরা কি করে বানাতে পারি, 6 সমান আমরা জানি 3 ইনটু 2, অথবা আমরা লিখতে পারি 2 ইনটু 3। তার অর্থ গুণফল যদি ধ্রুবক হয় রাশি দুটা পরস্পরের ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমে যায়, আরেকটা কমলে অপরটা বেড়ে যায়। যেমন 3 গুণ 2 6, 6 6ই রাখবো, তার অর্থ গুণফলটা আমি ধ্রুবক রাখবো। তাহলে দেখো একটাকে কমাইছি সাথে সাথে আরেকটাকে বাড়তেই হবে একই রেশিওতে, ঠিক আছে। তো এটা তো আমাদের কমন সেন্স থেকে আমরা অ্যাপ্লাই করতেই পারলাম। তো একটু ফিজিক্সের দৃষ্টিকোণ থেকেও ভাবি যে আমাদের এই সমীকরণটা সঠিক কিনা। উল্লেখ্য ব্যাপার হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে ভার কেন্দ্র এটা হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দু সাপেক্ষে কোনো নেট টর্ক থাকতে পারবে না। নেট টর্ক মানে এমন একটা ফোর্স থাকতে পারবে না যেটা ওকে ঘোরাতে চায়, আরো কাউকে দিয়ে সেটা ক্যান্সেল হইতে হবে। তো আমরা সেটাও দেখি। আমরা জানি না px সমান qy এই ফর্মুলা সঠিক কিনা, আমরা শুধু জানি এই যে বিন্দুটা পার্টিকুলার পয়েন্টটা এইটার সাপেক্ষে এই বলটার যে টর্ক হবে এই বলটারও একই টর্ক হবে। তো তুমি তো বলবে এও টর্ক দেয় এও টর্ক দেয়, দুইজন মিলে কি অনেক বেশি বেশি ঘোরায়? তাই আমি বলে দেবো এর চাই দেখো কাঠিটাকে কোন দিকে ঘোরাতে। একটা কাঠি আছে নিচে ফোর্স দিছো, সাপোজ এরকম একটা কাঠি ছিল এইদিকে ফোর্স দিছো, তাহলে রোটেশনটা কেমন হবে? রোটেশনটা হবে এই ডিরেকশনে। আর একটা কাঠি আছে এ ফোর্স দিচ্ছে, তাহলে রোটেশনটা হবে কোন দিকে? ক্লকওয়াইজ। তার অর্থ যদিও আমরা চাই দুইটা টর্ক ব্যালেন্সড হোক, মানে দুইজনই ঘুরাইতে যাবে কিন্তু দেখো কোন দিকে? পরস্পর বিপরীত দিকে। তো যখন দুইজনের ঘোরানোর টেন্ডেন্সি সমান হয়ে যাবে এবং যেহেতু বিপরীত তাহলে নিটভাবে কোনো ঘূর্ণন থাকবে না, এবং ওই পয়েন্টে যদি তুমি আঙুল রেখে দাও তাহলে দেখতে পাবে দুই পাশে ব্যালেন্সড। তাহলে আমি বলতে পারি জি পয়েন্টের সাপেক্ষে, কথাগুলো এভাবে বলে জি এর সাপেক্ষে মানে একটা বিন্দুর সাপেক্ষে। আবারও বলতেছি জি পয়েন্টটা ছাড়া আর কোনো বিন্দুতে হাত রাখলে কিন্তু লাভ নেই, এক পাশে টর্ক বেশি হয়ে যাবে, ঘুরতে থাকবে। তাই টর্কটা কার সাপেক্ষে নিচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু বলতে পারো না এই কাঠির জন্য টর্ক শূন্য, না, এই কাঠির এই বিন্দুর রেসপেক্টে টর্কটা শূন্য। এই বিন্দুতে তুমি হাত দাও ডান পাশে ঘুরে পড়ে যাবে, এই বিন্দুতে হাত দাও বাম পাশে ঘুরে পড়ে যাবে। তো এটাই হচ্ছে মিনিং যে জি বিন্দুর সাপেক্ষে পি বলের জন্য যে টর্কটা হবে এই কাঠির, ওই জি বিন্দুর সাপেক্ষে কিউ বলের জন্য সেই একই টর্ক হবে। তো তোমরা যারা টর্কের ওই এপিসোডটা দেখবে তারা জানো টাউ সমান হচ্ছে আর ক্রস এফ, আর আর ক্রস এফ কে ভাঙলে হয় আর এফ সাইন থিটা।
এবং একটা ডিরেকশন আছে, ডান হাতি স্ক্রু রুল থেকে আমরা বের করতে পারবো। কিন্তু আর এফ সাইন থিটা যদি কখনো দেখি মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রিজ, তখন আমরা শুধু লিখতে পারবো আর আর এফ, তার মানে বলটা এবং ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বলে ক্রিয়া বিন্দু থেকে। তাহলে দেখো এই যে বলটা এবং ওই পর্যন্ত যে দূরত্বটা, এই যে যদি একটা ভেক্টর আকারে প্রকাশ করি, অবস্থান ভেক্টর, তাহলে তো মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাদের আর সাইন থিটা পার্টটা আনা লাগবে না। তাহলে আমরা প্রথমটার জন্য টর্ক কি লিখবো? পি, পি ফর এখানের বল এফ, আর সাথে সাথে এই বিন্দুর দূরত্বটা ওই বলের ক্রিয়া বিন্দু থেকে, তো সেই দূরত্বটাকে আমরা কত বলছি? এক্স। আবার ডান পাশের দিকে তাকাও, বলটার নাম হচ্ছে কিউ এবং সেই পয়েন্ট থেকে ভারকেন্দ্র বা ওই ক্রিয়া বিন্দুটা পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ওয়াই। দেখো এক্স্যাক্টলি আমরা আগে যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটাই। তার মানে ওই আগের ফর্মুলাটাও একই কথাই বলে যে যে বিন্দু সাপেক্ষে পুরো অবজেক্টটার কোনো রকম টর্ক থাকতে পারবে না এবং সেই স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকবে, সেটাই হচ্ছে তার ভার কেন্দ্র বা ভারসাম্য পয়েন্ট। তাহলে আরেকবার বলতেছি, এমন বিন্দুতে হাত রাখতে হবে যেই বিন্দুতে হাত রাখলে এরা দুইজন মিলে একে নামিয়ে ফেলতে চায়, আমি নামাতে দেবো না। তার মানে পি প্লাস কিউ পরিমাণ ফোর্স আমার কোন দিকে দিতে হবে? উপরের দিকে, যাতে করে লব্ধিটা শূন্য হয়, আপ ডাউন কোনো মোশন না থাকে নিউটনের সূত্র অনুসারে। দেখো টোটাল ফোর্স নিচে কিন্তু পি প্লাস কিউ, তাহলে আমি এখানে অবশ্যই এমন উপরে চাপ দিতে হবে যাতে সেটা কার সমান হয়? পি প্লাস কিউ। তাতেও হচ্ছে না, তারপরে একটা কি জিনিস লাগবে? ওইখানে হাত রাখার পরে যাতে কোনো প্রকার টর্ক না থাকে। তার মানে হচ্ছে আমি নিট ফোর্সটা জিরো করে দেবো এবং নিট টর্কটাও কত থাকতে হবে? জিরো থাকতে হবে। তার মানে তোমরা মাথায় রাখবা কিংবা লিখেও রাখবা যে দুটি শর্ত, এই দুটি শর্ত দিয়ে তোমাদের সব রকম অঙ্কগুলো সলভ করতে পারো। শর্ত হচ্ছে একটা, ওই যে জি পয়েন্টে তুমি যে উল্টা দিকে ফোর্সটা দিবা সেই আর ফোর্সটা হবে নিচের দিকে টোটাল ফোর্সের সমান। তার মানে লব্ধি কোনো বল থাকতে পারবে না, কারণ লব্ধি বল থাকলে উপরে কিংবা নিচে চলে যাবে কাঠিটা, আমরা সেটা চাই না, ভারসাম্যে চাই। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, এটা হচ্ছে শর্ত এক, আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওই বিন্দু সাপেক্ষে কোনো প্রকার নিট টর্ক থাকতে পারবে না। তার মানে জি এর সাপেক্ষে টর্ক বা লব্ধি টর্ক শূন্য হতে হবে। এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি তাহলে সেখান থেকে আমরা ইকুয়েশন পাবো এবং সেখান থেকে আসলে আমরা ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারবো। অর্থাৎ হচ্ছে যে এক্স এবং ওয়াই এই রাশিগুলো আমরা বের করতে পারবো।